বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হরিনাম। আপনারা সবাই জানেন যে আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমি সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মেডিসিন পড়াই, অর্গান পড়াই, ক্রনিক ডিজিজ পড়াই। যদিও আমার পড়ানোর কথা একটা, শুধু মেডিসিন। তো যাই হোক, আমি আপনাদের কলেজ কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী সবার ভালোবাসার টানেই মাঝে মাঝে ছুটে আসি। করোনাকালীন সময়ের জন্য আসতে পারিনি, অনেকদিন পরে এসছি, বেশ ভালো লাগছে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে হরিনাম। আমরা জানি যে এটি একটি নৌসদর ওষুধ এবং এটি ফার্স্ট গ্রেডের শিক্ষা হল ব্যক্তি লক্ষণ কেন্দ্রিক, কারণ ভিত্তিক, অন্তর্বর্তীকালীন, পলিটেস্ট, শিশুপ্রধান, অচির এবং ক্রনিক রোগীর ওষুধ। সাধারণত এটি ডান দিক আক্রান্ত হয় বেশি, এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। কখনো কখনো বাম দিক আক্রান্ত হয়, ঠিক থার্ড গ্রেড। বন্ধুরা, আমরা যখন ক্রনিক পেশেন্টের ট্রিটমেন্ট করি তখন একটা কথা আমাদের গুরুজনদের বলতে শুনি, কি শুনি? যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, অর্থাৎ ধাতুগত চিকিৎসা যদি না হয় তবে রোগীটি সারিবে না। তো ধাতুগত চিকিৎসা কি, এইটি অনেক সময় দেখা যায় আমরা অনেকে জানি না বা বুঝি না। কেন বুঝি না? আমাদের ওইভাবে পড়ানো বা শেখানো হয় না। একটা ওষুধের ধাতুগত বৈশিষ্ট্য বা কনস্টিটিউশন কি, এটি আমরা জানি না। তো সাধারণত একটা ওষুধের কনস্টিটিউশনের মূল পার্ট কয়টি এবং কি কি, এটা আমরা যদি জেনে নিতে পারি আজকে, তাহলে ভবিষ্যতে প্রত্যেকটা ওষুধের বেলায় আমরা জেনে গেলাম যে ওষুধের কনস্টিটিউশন বলতে আসলে কি বুঝি আমরা বা কি হওয়া উচিত। তো আসি বন্ধুরা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবেন না আলোচনার সময়। আর কারো কোনো প্রশ্ন থাকলে পরে করবেন লেকচারের শেষে। তো কনস্টিটিউশনটা কি আমরা দেখে আছি। কনস্টিটিউশন যেটা, সেটাকে আমরা বলছি ধাতুগত বৈশিষ্ট্য। ধাতুগত বৈশিষ্ট্যের প্রথম যে পার্টটা আমরা দেখতে চাই সেটি হচ্ছে কি, অ্যাপিয়ারেন্স বা আকৃতি। একটা পেশেন্টের আকৃতি কি, সেটি আমাদের অবশ্যই জানা উচিত। সেটি আমাদের জানা উচিত যে অ্যাপিয়ারেন্সটা কি, আকৃতিটা কি। যে ম্যাডাম এখন রেকর্ড করতেছেন তার মতোই ধরেন, যার মতোই ধরেন, মনে করেন যে আদমরা টাইপের আর কি, একটু জীর্ণ শীর্ণ, পাতলা, চিকন স্বাস্থ্য। বিশেষ করে হরিনামের শিশুরা, শিশু বাচ্চা যারা, তারা যদি জীর্ণশীর্ণ হয় সেটি হচ্ছে সেকেন্ড গ্রেডের লক্ষণ। এরা একটু কুজো প্রকৃতি, সালফার যেমনভাবে একটু কুজো হয়ে হাঁটে, ফসফরাস যেমন একটু সামনের দিকে বাঁকা হয়ে হাঁটে, ঠিক এমনটা একটু সামনের দিকে বাঁকা হয়ে বা কুজো হয়ে হাঁটে। এদের মাথার চুলগুলো একটু কোকড়ানো কোকড়ানো, একটু রুক্ষ টাইপের, চুলগুলো দেখতে সুন্দর নয়। সহজে এদের চুলে জট বেঁধে যায়, অনেকটা বোধহয় বোরাক্সের পেশেন্টের মতো, তাই তো? এই চুলে জট বাঁধে কোন কোন ওষুধের পেশেন্টের মনে আছে? সালফার, লাইকোপোডিয়াম, টিউবারকুলিনাম, কখনো কখনো বোরাক্সেরও তো জট বাঁধে, তাই তো? এদের ত্বক কেমন, চামড়া কেমন দেখতে? একটু শুকনা, বিশেষ করে শীতকালে অসুন্দর দেখতে, চামড়া তেল তেলে সুন্দর লাগে না, তবে কখনো কখনো তেল তেলে থাকে, সেটি পরে বলছি। ময়লাযুক্ত, যখন চর্মরোগে আক্রান্ত হয় তখন ফেটে রক্ত বের হয়, যেটা পেট্রোলিয়ামে হয়। এই গেল তার আকৃতি। তাহলে দেখতে কেমন? লম্বা, পাতলা, চিকন, কুজো হয়ে হাঁটে, চুলগুলো কোঁকড়ানো, রুক্ষ, অসুন্দর, চামড়া একটু শুষ্ক, মনে হয় ফেটে রক্ত বেরোচ্ছে, এরকম। ওকে, আকৃতি চলে গেল। এরপরে কি বাকি রইল? প্রকৃতি, টেম্পারামেন্টটা কেমন। আমরা বলি না ওর টেম্পার খুব গরম, বলি না? এই টেম্পারামেন্ট যেটি, এটি হচ্ছে প্রকৃতি। খিটখিটে মেজাজ, উত্তেজনা প্রবণ, সহজে রেগে যায়, সেকেন্ড গ্রেডের লক্ষণ এগুলো। এরা খুব অধৈর্য, আবার কারো মেজাজ শান্তশিষ্ট হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে একটু খিটখিটে মেজাজ, খুব হতাশাগ্রস্ত এবং মনের মধ্যে ভীষণ দুঃখ। যার মধ্যে এত হতাশা, তার কি আনন্দ থাকে? তার দুঃখই তো থাকবে। এই হতাশার কারণে তার অনেক সময় আত্মহত্যা করতে মন চায়। মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে, যে কারণে টেনশন কাজ করে। তাহলে আমরা মেজাজ পেলাম কেমন? খিটখিটে, উত্তেজনা প্রবণ, সহজে রেগে যায়, অধৈর্য, কেউ কেউ শান্তশিষ্ট হতে পারে। তবে হরিনাম মানেই হতাশা, হতাশা তার থাকবেই। 95% হরিনামের রোগী বলবে আমি হতাশ, আমি নিরাশ। আত্মহত্যার চিন্তা কারো কারো মনে থাকতে পারে,
এদের মধ্যে একটা ভয় কাজ করে, উদ্বেগ, টেনশন কাজ করে। এই গেল প্রকৃতি। এখন আমরা দেখব মায়াজমটা কি। মায়াজম হচ্ছে এরা শরিক মায়াজম, ফার্স্ট গ্রেডের শরিক। আমরা অনেক সময় বলি সোরা মায়াজম, কথাটি ঠিক নয়। সোরা হচ্ছে অবস্থা, মায়াজম হচ্ছে শরিক। ক্লিয়ার? শরিক মায়াজমের অবস্থাটা হচ্ছে সোরা। তাহলে মায়াজম সোরা নয়, তরুণ রোগ নয়, অচির রোগ, 50 সহস্রতমিক নয়, নবতম পদ্ধতি, এগুলো হচ্ছে শুদ্ধ কথা। আর সিফিলিটিক থার্ড গ্রেড, সাইকোটিক থার্ড গ্রেড, কিন্তু টিউবারকুলার আবার ফার্স্ট গ্রেড। মূলত মায়াজম কিন্তু তিনটি, কিন্তু তিনটি মায়াজমের সংমিশ্রণে অথবা যে কোনো দুটো মায়াজমের সংমিশ্রণে আরও একটা মায়াজম তৈরি হয়। এটিকে কি বলছে? টিউবারকুলার। কিন্তু কোনো কোনো পণ্ডিত বলছে এটাকে মায়াজম না বলে ডায়াথেসিস বলো না কেন, অর্থাৎ প্রবণতা বলতে বলছে। এটি একটি প্রবণতা। টিউবারকুলার কি ক্ষয়দোষ, এটি একটি প্রবণতা, এটি নট মায়াজম। তবে অনেক পণ্ডিত বলছে না এটি মায়াজম। যাই হোক, পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, ও নিয়ে আমরা মাথা না ঘামাই। এরপরে আসি প্রবণতাটা কি। প্রত্যেকটা ওষুধের একটা প্রবণতা আছে। ও ক্যান্সার তৈরি করে, ও ক্ষয় তৈরি করে, ও এই তৈরি করে, মানে এক এক এই রক্ত স্রাবের প্রবণতা তৈরি করে। তো সরিনামের প্রবণতা কি, যেটিকে আমরা বলছি ডায়াথেসিস, গন্ডমালা বা স্ক্রুফুলাস। অনেক সময় বন্ধুরা আমরা কিছু ভালো বাংলা যার মানে বুঝি না। গন্ডমালা, এই ফুলের মালা নয়, বৈচি ফুলের মালা নয়, গন্ডমালা। এই গন্ডমালা কি? আমাদের এই যে ঘাড়ের যে লিম্ফো গ্ল্যান্ডগুলো ফুলে যায়, ব্যথা করে, পেকে যায়, এইগুলো কি বলছে? স্ক্রুফুলাস বা গন্ডমালা। বাংলায় গন্ডমালা, ইংরেজিতে বলছে স্ক্রুফুলাস। এই যে আমরা অনেক সময় বইয়ে পড়ি কি পিত্ত ধাতু। পিত্ত ধাতু মানে কি? খেলার বেটা কি খুব তিতা? না গো না। পিত্ত ধাতু মানে হচ্ছে খিটখিটা মেজাজ। এই আগের যুগের মানুষেরা খুব জটিল বাংলা ব্যবহার করেছে। পিত্ত ধাতু, খিটখিটা মেজাজ বললে সবাই বুঝতো। পিত্ত ধাতু বলাতে এখন আমরা আর বুঝি না। আসি বন্ধুরা, তাহলে আমরা ধাতুগত বৈশিষ্ট্য কি পেলাম? কনস্টিটিউশন বলতে কি বুঝলাম? আকৃতি, প্রকৃতি, মায়াজম, কাতরতা এবং প্রবণতা, এই মিলিয়ে হচ্ছে কি কনস্টিটিউশন, অর্থাৎ ধাতুগত বৈশিষ্ট্য। এই কটা আপনার লাগবে ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করতে। ক্লিয়ার? তাহলে কাতরতা কি পেয়েছি এখানে আমরা? ফার্স্ট গ্রেডের শীত কাতর। তাহলে অন্তত 5টা জিনিস আমাদের কনস্টিটিউশনের মধ্যে লাগবে। কি কি লাগবে? আকৃতি, যেটাকে ইংরেজিতে বলছে অ্যাপিয়ারেন্স, প্রকৃতি, টেম্পারামেন্ট ইংরেজিতে, মায়াজম তো মায়াজমি, এটার একটা ভালো বাংলা আছে কি? হ্যাঁ, লোকের বাপের মাথা কি, না পারলে শাশুড়ি ঠ্যাং, একটা একটা করে কইতে থাকবো। মায়াজমের বাংলা কি? সময় দিলাম, শেষে আমি শুনবো। মায়াজমকে বাংলায় কি বলে? মুখস্থ করতে থাকতে হবে, পরে শুনবো। এরপরে হচ্ছে কি? কাতরতা, তারপরে প্রবণতা, এই কটা লাগবেই। এরপরে আমরা আসি প্রত্যেকটা ওষুধের রোগের কারণ কি। রোগের কারণ কি এটা পরে মাথায় খাটাতে হবে। রোগের কারণ কি? কেন সরিনামের পেশেন্টেরা রোগাক্রান্ত হয়, সরিনামের মানুষেরা কেন রোগে আক্রান্ত হয়, আমরা একটু দেখে আসি। চর্মরোগ যদি চাপা পড়ে যায় তাহলে এরা অসুস্থ হয়। খেয়াল করতে হবে, চর্মরোগ চাপা পড়লে এরা অসুস্থ হয়। একটি কারণ ঝড় বৃষ্টিতে এরা অসুস্থ হয়। 2টি কারণ আবহাওয়ার পরিবর্তন হলে অসুস্থ হয়। আরো একটি কারণ ঠান্ডায় এদের রোগ প্রকাশ পায় বা রোগ বৃদ্ধি হয় বা রোগ দেখা দেয়, এটি আর একটা কারণ। ঝড় বৃষ্টি কেমন? মনে করেন যে কালকে ঝড় বৃষ্টি হবে, আজকে থেকে সে বলবে আমার খাওয়া হয়ে গেছে, আমি অসুস্থ। মানে ঝড় বৃষ্টি যেদিন হবে, যেদিন আবহাওয়া খারাপ হবে, আগের দিনই সে বলবে আমি বোধহয় কালকে অসুস্থ হয়ে যাব। মানে একে বলা হয় ব্যারোমিটার। ব্যারোমিটারের কাজ কি? আবহাওয়া খারাপ হলে ব্যারোমিটার আগে সংকেত দেয় যে আজকে ঝড় হবে, বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে বা 7 দিন পরে হবে। ব্যারোমিটার অ্যাডভান্স কি করে? সংকেত দেয়। সরিনামের রোগীর বডিকে বলা হয় ব্যারোমিটার। অর্থাৎ সে যদি বলে যে আমি অসুস্থ হব কালকে, মানে একদিন আগে সে টের পায় যে সে অসুস্থ হচ্ছে। ঠিক কালকে অসুস্থ হবে, আজকে থেকে তার মন শরীর খারাপ। ঠিক কালকে ঝড় বৃষ্টি হবে, হবেই।
মানে সে যেদিনই বলবে আমার শরীর মন খারাপ, পরের দিন জ্বর বৃষ্টি হবে, পরের দিন সে অসুস্থ হয়ে পড়বে। তাই তাকে বলা হয় শরীরাম ইজ দি ব্যারোমিটার, শরীরাম হচ্ছে ব্যারোমিটার। ক্লিয়ার? এখন আসি বন্ধুরা, বিশেষ কথা কি? একটা ওষুধের স্পেশাল কিছু কথা আছে, বিশেষ কথা আছে, গোপন কথা আছে। সেই কথাটি জানতে হবে কি? ধাতু দোষগুণ কি? ধাতুগত দোষ দূর করে বা ধাতুগত দোষ যেটি, এটি হচ্ছে মায়াজম। মায়াজমের বাংলা কি? ধাতুগত দোষ। তাহলে ধাতু দোষগুণ মায়াজম। ঠিক আছে? ক্লিয়ার? যদি আমি বাংলায় বলতাম ধাতু দোষগুণ, আর যদি ইংরেজিতে বলছি তাহলে কি বলছি? মায়াজম। তাহলে মন থাকবে? আমার তো মনে থাকে না। আসি, বিশেষ কথা কি? বিশেষ কথা হচ্ছে একটি মাত্র শব্দ যদি কেউ মনে রাখতে পারে, আমি যে বইটি লিখছি সেই বইটাই ঠিক এভাবেই লিখছি, একটা স্পেশালিটি থাকবে। স্পেশালিটিটা শুরুর দিকে থাকবে, একটা স্পেশাল শব্দ থাকবে যেটা দিয়ে আমি পুরো ওষুধ বলে ফেলেছি কয়েক লাইনের মধ্যে। সেটি কি? সাংঘাতিক। এই সাংঘাতিক শব্দটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার শরীরাম পুরাটা পড়া হয়ে গেল, পুরাটা সারা জীবন সে মনে রাখতে পারবে, কখনো সে বলবে না। রুগী তার সামনে আসলে সে বলবে, হ্যাঁ বাবা সাংঘাতিক, আমি তোমার চিনে ফেলেছি। তাহলে সাংঘাতিক দিয়ে কেমনে শরীরাম চিনবে সেটি আমার একটু জানা দরকার। সাংঘাতিক শীতকাতর। রুগী যদি বলে, আপনি জিজ্ঞাসা করছেন আপনার শীত না গরম কোনটা খারাপ লাগে? এই বাবা ডাক্তারবাবু কি বলেন, এত শীত লাগে, সাংঘাতিক। কেমন সাংঘাতিক? গরমের দিনও আমি টুপি মাথায় দিই, মাফলার বাঁধি, আর এত গরম তখনও কিন্তু আমি একটা পাতলা ক্যাথা অন্তত গায়ে দিই, না হলে আমার খবর হয়ে যায়। তার মানে সাংঘাতিক শীতকাতর। সাংঘাতিক শীতকাতরের মধ্যে আর কে আছে? হিপাসাল্প আছে না? তিনটা সাংঘাতিক ওষুধ আছে শীতকাতরের, তার মধ্যে হিপাসাল্প আছে, শরীরাম আছে। আচ্ছা আসি, সাংঘাতিক শীতকাতর। আর কি? সাংঘাতিক দুর্গন্ধ। কেমন? কয় আমার পায়ে এত দুর্গন্ধ, ঘামে, আমি মোজাটা পরে কারো সামনে যেতে পারি না, মোজাটা দূরে খুলে আসি, আত্মীয় বাড়িতে মোজা না, মোজার সাথে জুতাটা বাইরে রেখে আসি, মোজার গন্ধে গালাগালি করে সবাই, তাইতে আমি ক্লাসে জুতা পরতে পারি না ডাক্তারবাবু, স্যান্ডেল পরে যাই, আত্মীয় বাড়িতে জুতা পরতে পারি না। আর কি সাংঘাতিক দুর্গন্ধ বলুন না? বলছে আমার বগলের ঘাম যদি, বাবা সাংঘাতিক দুর্গন্ধ। আর কি? কয় আমি যদি পায়খানা করি, নাক ধরে বসে পায়খানা করি, মুখ দিয়ে হাসি নিঃশ্বাস নি, কেন? কয় নিজের মলের গন্ধে নিজেরই বমি এসে পড়ে। আর কি? কয় যদি সভা সেমিনারে একটা ছাড়ি ডাক্তারবাবু, আমি আজ থেকেও ছাড়ি, সবাই খালি কয় কোন সালারে, যারে সবাই কয় কোন সালারে। এইটি শরীরাম। আপনারা শরীরাম চিনতে চান? বলছেন কি ছাড়ে? গুলি না, বোমাও না, ওই যে আস্তে করে, এই কুমিল্লার লোক কি বলে, ভদ্র ভাষায় বলে বায়ু নিঃসরণ, আর অনেক লোকে দুষ্টামি করে বলে একটু ইতর ভাষায় পা দে। তো ধরেন মনে করেন এখানে বসে আছেন অনেকজন, আস্তে করে কেউ একটা পেতেছেন, তো মনে করেন সেই লোক শরীরামের, ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন, একটা সেন্ট ছিটাবেন, ঘর ভরবে না। কিন্তু যদি শরীরামের রুগী ঠিক মতো একটা ঠুস করে ছেড়ে দিতে পারে ঘরের মধ্যে, পুরা ঘর ভরে যাবে অল্পক্ষণের মধ্যে, আর সবাই নাক ধরে আর বাইরে থুতু ফেলতে দৌড়াবে, আর কবে কোন সারাবে, মানে খালি গালি দেবে। ঠিক আছে? তার মানে ওর মল, ওর বায়ু, ওর গায়ের ঘাম, পায়ের ঘাম, ওর সর্দি, ওর মুখের গন্ধ এতটাই গন্ধ, বাজে বিশ্রী গন্ধ। যদি কখনো শরীরামের চর্মরোগের রোগী আপনার ঘরে আসে, শরীরামের কোনো পেশেন্টের কোনো জায়গায় ঘা ক্ষত হয়ে গেছে, আপনার কাছে আসে গন্ধে, কিংবা হসপিটালে শরীরামের কোনো জায়গার ঘা হয়ে গেছে, এরকম পেশেন্ট ভর্তি করলে সবাই বলবে, বা ডাক্তারবাবু ওনাকে আলাদা একটা জায়গায় দেন, বারান্দা দেন, ওনার গন্ধে আমরা থাকতে পারছি না। মানে ভীষণ দুর্গন্ধ, মা বিরক্ত হয়ে যায় ছেলের মলমূত্রের গন্ধে, তারে ধোয়াইলেও তার শরীরের গন্ধ যায় না, অনেকটা সালফারের মতো। অর্থাৎ এক কথায় সাংঘাতিক গন্ধ। কিসে? মলে, মূত্রে, তার মুখে, তার প্রস্রাবে, তার বায়ু নিঃসরণ, তার সব কিছুতে বাজে সাংঘাতিক দুর্গন্ধ। ক্লিয়ার? এরকম একটা গল্প মনে পড়ে গেছে। সিনেমা হলে সবাই সিনেমা দেখছে, তো এক লোক শরীরামের পেশেন্ট, এই ছাড়তেছে আর ভীষণ গন্ধ, তো পিছনের লোকটা বলছে ভাই ভালো হচ্ছে না কিন্তু, তো সে আবার একটু পরে ছেড়েছে, আবার ওই লোক বলছে ভাই ভালো হচ্ছে না, তো এরকম সে অন্তত 4 বার ছাড়ছে, 4 বার ছাড়লে এই লোক 4 বারই বলছে ভাই ভালো হচ্ছে না, বলছে অনেক চেষ্টা করছে, এর চেয়ে ভালো করতে পারবো না। তো ওই লোক আবার একটু দুষ্কৃ প্রকৃতির রসিক, বলছে স্যার অনেক চেষ্টা করছে, এর চেয়ে ভালো করতে পারবো না।
তা ঘটনা হলো সরিনাম এরকম, যতই চেষ্টা করুক ভালো হয় না, ভীষণ দুর্গন্ধ করে। তা আসি বন্ধুরা, এদের মধ্যে সাংঘাতিক দুর্বলতা কাজ করে, শরীর শারীরিকভাবে ভীষণ দুর্বল তারা। আর কি সাংঘাতিক টেনশন তাদের মধ্যে কাজ করে, ভীষণ টেনশন। আর কি সাংঘাতিক হতাশা। আর কি সাংঘাতিক চর্মরোগের প্রবণতা এদের মধ্যে। 12 মাস প্রায় চর্মরোগ যেন লেগেই থাকে, সারাটা জীবন যেন চর্মরোগ লেগেই থাকে। হ্যাঁ বন্ধুরা, শীতকাল এলেই তার চর্মরোগ বেড়ে যায়, কারণ সে শীতকাতর, শীতে তার রোগ বৃদ্ধি। গরমকাল এলে চর্মরোগটা আপনা আপনি চলে যায়। বলবে ডাক্তারবাবু গরমকাল এলে না আমার চর্মরোগটা ভালো হয়ে যায়, কিন্তু শীতকাল এলেই সারা আবার দেখা যায়। আমি ভীষণ যন্ত্রণায় আছি, বহুদিন চেষ্টা করছি, ভালো হচ্ছে না। তাহলে বিশেষ কথা কি পেলাম? সাংঘাতিক, সাংঘাতিক শীতকাতর, সাংঘাতিক সব কিছুতে দুর্গন্ধ, সাংঘাতিক দুর্বলতা, সাংঘাতিক টেনশন, সাংঘাতিক হতাশ, আমি আর ভালো হব না, সাংঘাতিক চর্মরোগের প্রবণতা। ক্লিয়ার? তাহলে সাংঘাতিক শব্দটা যদি মনে রাখেন, সরিনাম ক্লিয়ার। তাই বলবেন স্যার তাইলে লেখাপড়ার দরকার কি, বাড়ি জায়গা তো হয়েই গেছে সরিনাম। হ্যাঁ যাইতে পারেন, সমস্যা নেই। বন্ধুরা আসি, নামের মধ্যেই কিন্তু ওষুধের মূল লক্ষণগুলো লুকিয়ে থাকে। এটি আমি বের করার চেষ্টা করছি এবং আমার বইতে আমি এগুলো লিখছি। তাহলে সরিনামের প্রথম অক্ষর কি? পি, প্রস্টেশন। সরিনামের মধ্যে হতাশা আছে, একটু আগে বলছি আমি, হতাশা, প্রস্টেশন মানে হতাশা। এর পরের অক্ষর কি? এস, সুসাইডাল থটস, আত্মহত্যার চিন্তা করে, কারণ হতাশ, বেঁচে থেকে লাভ কি, রোগ তো সারে না, রোগ তো সারবে না, এত যন্ত্রণা ভালো লাগে না, আত্মহত্যা করতে চায়। এই যে আত্মহত্যা করার চিন্তা, এটি কি ধ্বংসাত্মক চিন্তা না? ধ্বংসাত্মক। তাহলে এটি কোন মায়োজম? সিফিলিটিক মায়োজম। একই সাথে লক্ষণ এবং মায়োজম জেনে যান। এরপরে কি বলছে? অফেন্সিভ, হরিবল, অল ডিসচার্জ, তার সমস্ত সব ভীষণ দুর্গন্ধ, ভীষণ সাংঘাতিক, সাংঘাতিক দুর্গন্ধ। এরপরেরটি কি? রিলিজিয়াস অ্যাফেকশন, ধর্মের প্রতি তার একটা আসক্তি কাজ করে, ধর্ম নিয়ে ব্যস্ত, খুব আল্লাহ বিল্লাহ নিয়ে ব্যস্ত, খুব ভগবান নিয়ে ব্যস্ত। গল্প একটা শুনিয়েছিলাম না ধর্মের, মেলা আগে শুনিয়েছিলাম। রাস্তা দিয়ে যাচ্ছে, মাঠে অনেক রোদ, মাঠের মধ্যে একটা বট গাছ, একজন পথিক বট গাছের নিচে বসেছে, বসে একটু জিরাচ্ছে, গাছে একটা পাখি ডাকছে। কি বলছে? পাখি তো নিজের মতোই ডাকে, কিন্তু তার মনে হচ্ছে যে পাখিটা বোধহয় বলছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। কেন তার মনে হচ্ছে এরকম জানেন? যে লোক এটি ভাবছে সে লোক পেঁয়াজ রসুন আদার ব্যবসা করে। একটু পরে একটা লোক আসছে, তো সেও গাছের তলায় এসে একটু জিরাচ্ছে, তো তখন তার মনে হয়েছে যে পাখি কি বলছে, জিজ্ঞেস করি আমার তো মনে হচ্ছে পেঁয়াজ রসুন আদা। বলছে ভাই পাখি কি বলছে বলেন তো। তো সেই লোক আবার হচ্ছে ব্রাহ্মণ, বলছে আরে বেটা কি বলছে পাখি বুঝিস না, ভগবানের সৃষ্টি, ভগবানের নাম জপছে। কি জপছে এটা বলো। বলছে যে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। তো বলছে না রে ভাই আমার মনে হচ্ছে পেঁয়াজ রসুন আদা। কয় বেটা তুই পেঁয়াজ রসুনের ব্যবসা করিস তাই তোর মনে হচ্ছে। মানে এই লোক বলছে তুমি তো হরে কৃষ্ণ রাধা করো তাই তোমার তাই মনে হচ্ছে, আমি তোমারটা মানতে পারছি না। সে কয় আমিও তোমারটা মানতে পারছি না। তাহলে এখন কি হবে? তার একজন লোক আসুক মীমাংসা নেব। তার একজন হুজুর একটু পরে চলে এসছে, হুজুর এসে আবার ওখানে জিরানোর জন্য বসছে। এখন হুজুরকে বলছে আমরা তো একটা বিভ্রান্তিতে পড়ে গেছি, পাখি কি ডাকছে বুঝতেছি না, আমি বলছি পেঁয়াজ রসুন আদা, উনি বলছেন হরে কৃষ্ণ রাধা, আপনি একটু মীমাংসা করে দেন তো। আরে বেটা তোরা তো দেখছি নাফারমান রে, আল্লাহ শুক্রিয়া করিস না, তোর আদায় করিস না। এই বেটা পাখি আল্লাহ সৃষ্টি, আল্লাহর নাম জপছে, কি বলছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। তার মানে যে যেটা করে তার সেটাই মনে হচ্ছে। তাহলে একজন বলছে হরে কৃষ্ণ রাধা, একজন বলছে পেঁয়াজ রসুন আদা, আর একজন কি বলছে আল্লাহ রসুল খোদা। তো ঘটনা হচ্ছে যে ধর্মের কথা মনে হলে তো একটা গল্প মনে হলো। বন্ধুরা আসি, পরের অক্ষর কি? এল, লাইং অন দ্য ব্যাক উইথ আর্মস স্প্রেড আউট অ্যাজ মাই এমএল। যদি আমরা জানি কি শ্বাসকষ্টের রোগী শুলেই শ্বাসকষ্ট বাড়ে, কিন্তু সরিনামের মধ্যে একটি অদ্ভুত পিকুলিয়ার লক্ষণ আছে। পিকুলিয়ার লক্ষণের দাম অনেক বেশি। চিঠে হাত পা এমনি ছড়িয়ে শুবে, বলবে ডাক্তারবাবু আমার খুব যদি কষ্ট হয় আমি চিঠে শুভ পিঠের ভরে হাত পাটা এমনি ছড়িয়ে দেবো, তখন খানিকটা আমার ভালো লাগে, রিলিফ লাগে। এটি হচ্ছে পিকুলিয়ার লক্ষণ। শ্বাসকষ্টের রোগীরা শুলেই কষ্ট বাড়ে, অথচ সে চিঠে শুলে তার শ্বাসকষ্ট কমে। এরপরে অক্ষর কি বন্ধুরা? এন, নার্ভাস। এরা সহজেই নার্ভাস হয়ে যায়, বিচলিত হয়ে যায়। পরের অক্ষর ইউ, আনহেলদি স্কিন, ডার্টি, অয়েলি, ওডার। এদের চামড়ায় কেমন একটা বিশ্রী গন্ধ করে, ঘামের কারণে এমনিতে গন্ধ করে। আবার
অস্বাস্থ্যকর চামড়া, আবার কেমন মনে হয় যেন তেল মেখে এসছে চামড়া দিয়ে, এত তেল তেলে ঘাম নিঃসরণ হয়, মনে হয় যেন তেল মেখে এসেছে। এরপরের অক্ষর কি? এম। মাস্ট ওয়ার এ ওয়ার্ম অল ইয়ার, সারা বছর অবশ্যই তার গরম কাপড় পরা লাগবেই, গরমের দিনেও তার ক্যাথা গায়ে দিয়ে না আসলে তার ঘুম আসবে না। বোঝা গেল? তাহলে হিপার সালফো কিন্তু তাই, গরমের সময় মাথায় একখান গরম টুপি, সরিনামও তাই। তফাৎ করবেন কিভাবে? ওই যে চামড়া দেখে, আর কি দেখে? আর কি? মেজাজ দেখে। মেজাজে খানিক তফাৎ আছে, দুজনেই খিটখিটা হলো। হিপার সালফ হলো ধ্বংসাত্মক, গুড়িয়ে দেবো, ভেঙে দেবো, এটি সিভিলিটিক টেন্ডেন্সির, ওটি শরিক টেন্ডেন্সি। এখন আসি বন্ধুরা, মানসিক লক্ষণ কি? একটা ওষুধের মোর দ্যান ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল সিমটম। মানসিক লক্ষণ যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ভালো ডাক্তার। আমরা কিসের ট্রিটমেন্ট করি? উই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। রোগের চিকিৎসা করি না, কার করি? রুগীর। তাহলে আমি রুগীকে চিনবো, রুগীটাকে একজন মানুষ, তো তাহলে মানুষের বৈশিষ্ট্যটা আমাকে ভালো করে জানতে হবে, অর্থাৎ মানসিক লক্ষণ যদি আমি ভালো করে জানতে পারি তবে আমি ভালো ডক্টর। মানসিক লক্ষণ আমাকে ভালো করে জানতে হবে। তাহলে আজকে আমরা শরীরের মানসিক লক্ষণটা একটু দেখে আসি। উদ্বেগ, আতঙ্ক এবং বিষণ্ণতা, কয়খান কথা বলেছি? টেনশন, আতঙ্ক আর বিষণ্ণতা, মন খারাপ। এই তিনখান লক্ষণ অবশ্যই পাবেন শরীরে, এবং তিনটি অফকোর্স ফার্স্ট গ্রেড, নট সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফার্স্ট গ্রেড। শরীরের বিষণ্ণতা এত সাংঘাতিক যে সে নিজেও বুঝতে পারে না কি করলে তার মনে আনন্দ আসবে। মনে কোনো আনন্দই থাকে না, প্রায় চর্মপীড়া চাপা পড়ার কারণেই তার এই বিষণ্ণতা সৃষ্টি হয়। কেন বিষণ্ণতা? কেন? চর্মরোগ চাপা পড়ার কারণে। চর্মরোগ চাপা পড়লে আর কি হয় সেটি পরে বলছি। বিষণ্ণতা ছাড়াও তার মধ্যে এক ধরনের টেনশন এবং ভয় কাজ করে, হতাশায় তার মন ভরে যায়, মৃত্যু ভয় তার এত বেশি হয় যে মনে করে নিশ্চয় আমি মরে যাব। আর্সেনিকের মতো, অ্যাকোনাইটের মতো তার মধ্যে মৃত্যু ভয় কাজ করে, আমি নিশ্চয় মরে যাব। মনে হয় ব্যবসা করতে পারবো না, ব্যবসায় লস হয়ে যাবে, জীবনের সব ক্ষেত্রে আমি যেন ব্যর্থ হয়ে যাব, না আমি আর পাস করতে পারবো না গো, পাস করলে কি হবে? চাকরি যাওয়ার হবে না, আমার দিয়ে হবে না বাবা, তুমি বাদ দাও তো। বউ বলছে এভাবে বসে বসে সংসার চলে, কিছু একটা করো। এরে জরিনার মা, আমার দিয়ে হবে না, তুই যেমন কর একটা, আমি আর পারতেছি না। তার মানে তার মধ্যে এমন হতাশা কাজ করে, সে যেন সব জায়গায় ব্যর্থ হবে, সে নিজে যেন কনফার্ম করে নিয়েছে। এজন্য আগেই সে হতাশ, সমগ্র জীবন যেন তার দুঃখে ভরে যায়, খুব ছটফট করে, একটা অস্থিরতা কাজ করে, ভীষণ খুঁতখুঁতে টাইপের। খুঁতখুঁতে মানুষ কারা গো? গ্রাফাইটিস, লাইকোপোডিয়াম, কার্সিনোসিন, মেডোরিনাম, আর্জেনাটিকাম, নাস ভূমিকা, সিপিয়া। স্যার আমার কিন্তু মন থাকে না, আপনারা একটু মনে করে আরো 5টা বাড়িয়ে নেবেন। আমি যে দু একটা ছাত্রী মাস্টার মনে করতে পারছি ওটা কইছি আর কি। আসি বন্ধুরা, তো আত্মহত্যা করার একটা ইচ্ছা তাদের জন্য, তাদের মনের মধ্যে কাজ করে। আর ওই যে বললাম ধর্মের ব্যাপারে তারা খুব ধর্ম পাগল, ধর্মকর্ম করতে চায়। শিশু রোগী খুব বিরক্তিবোধ সহ, মানুষজন পছন্দ করে না, এরা মানুষজন একদম পছন্দ করে না, নিরিবিলি থাকতে চায়, একা থাকতে চায়। শরীরের মূল কথাটাই হচ্ছে যদি এক কথাই থাকতে চায় তাহলে হতাশা এবং মন মরা ভাব, বিষণ্ণতা আর হতাশা, এই যদি কারোর মধ্যে থাকে তবে আমরা যেন শরীরামকে একটু প্রথমে খেয়াল করার চেষ্টা করি। আরো অনেক ওষুধের মধ্যে এগুলো আছে। আসি বন্ধুরা, সামান্য কারণে তারা চমকে ওঠে, ভয় পায়, আশেপাশে একটু শব্দ হয়েছে, কিছু একটা ঘটেছে, ভয় পেয়ে গেছে, চমকেছে। কেন এমন করছো তুমি? আমি ভয় পেয়ে গেছি। এরকম চমকে ওঠাটা বরাক্সের মধ্যেও কিন্তু আমরা পাই। খুব মন ভোলা, স্থান ভুলে যায়। 4বার জিজ্ঞাসা করা হয়েছে প্রিন্সিপাল স্যারকে, নামবো কোথায়? কয় তিল পাড়ায় নেবেন। একটু পরে সে তিল না কিল না চিল মিলিয়ে ফেলেছে, চিল না কিল না। স্যার কি জানি কইছিলেন, মানে স্থানের নামটা সে খুব বেশি বেশি ভুলে যায়। অসৎ প্রকৃতির হয়, খারাপ কিছু ঘটবে এমন ভবিষ্যৎবাণী তারা করে। রোগ আরোগ্যের ব্যাপারে তাদের একবারে হতাশা, রোগ সারবে না ডাক্তারবাবু, আমার আর রোগ সারবে না। বাবা বলছে চল তোকে বড় ডাক্তার দেখে, না বাবা আমি তো মেলা ডাক্তার দেখাইলে আমার আর হবে না, ও বাদ দাও তো। মানে হতাশ, টেনশন, আত্মহত্যার চিন্তা তো আগেই বলেছি। মানসিকভাবে তারা এতটা হতাশ থাকে যে অনেক সময় একা থাকতে চায়, মনে করে পরিবারের থেকে কোনো আনন্দ যেন নাই। এসব আনন্দ
তার জন্য নয়। পরিবারে যে অত আনন্দ সবাই করছে, তার কাছে মনে হয় না আমার মধ্যে কোনো আনন্দ নাই, আমার কাছে কোনো আনন্দ নাই, পরিবারের এই আনন্দ যেন আমার জন্য নয়।